প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে। আজকের কথোপকথনে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান জনাব মাসুদ খান। আমরা ওনার সঙ্গে পুঁজিবাজার নিয়ে কথা বলবো, অনেক প্রত্যাশার কথা আছে, সমস্যার কথা বলবো এবং তারা আমাদেরকে কোন দিকে দিক নির্দেশনা দিয়ে বাজারকে আসলে একটি সমৃদ্ধ অর্থনীতির অগ্রযাত্রায় কতটা ভূমিকা রাখবে সেই বিষয়ে আজকে আমরা ওনার সঙ্গে কথা বলবো। জনাব মাসুদ খান, আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ এবং ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি এই পুঁজিবাজারেই লোক ছিলেন, দীর্ঘদিন আপনি মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করেছেন, এখানকে কমপ্লায়েন্ট বড় বড় কোম্পানির সঙ্গে কাজ করেছেন, ফলে আপনি বাজারে বাইরে ছিলেন না। আপনার একটা পোর্টফোলিও দীর্ঘদিন ধরে আপনি বিল্ড আপ করতে পেরেছেন, আপনার একটা রেপুটেশন আছে। তো সেই জায়গা থেকে চিন্তা করে আপনি কোন প্রেক্ষাপটে কি মনে করে আপনি এইখানে আসলেন, যে আপনি কি করবেন, সেই পরিকল্পনাটা আমরা একটু জানতে চাচ্ছিলাম আর কি। ধন্যবাদ। প্রথমে বলি, দেখেন, আমি ডাইরেক্টলি কোনো পুঁজিবাজারের লোক ছিলাম না, তবে ইনডাইরেক্টলি আমি সম্পৃক্ত ছিলাম এই কারণে যে আমি যখন লাফার্জ সুরমা সিমেন্টের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে ওই সময়তে যে আমরা আইপিও করেছিলাম, দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, প্রায় 89 crores প্লেসমেন্ট প্লাস আইপিও। আমার মনে আছে যে ওই সময়তে যখন আমরা করেছিলাম তখন আমাদের কোনো ফ্যাক্টরি ছিল না, আমাদের শুধু একটা জমি ছিল এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ আমাদের জন্য একটা ব্যতিক্রম করলো, জি ক্যাটাগরি, নতুন গ্রিনফিল্ড ক্যাটাগরি, যেটা কখনো ছিল না আগে। তো ওই সুবাদে যেটা হয়েছিল, দ্যাট যতগুলো ক্যাপিটাল মার্কেট ইন্টারমিডিয়েটস ছিল কম বেশি তাদের সাথে আমার জানাশোনা হয়ে গেছিল। কারণ আইপিও হওয়ার পরে যেটা হয়ে থাকে সাধারণত, যারা ফরেন ইনভেস্টার্স তারা জানে যে এটা একটা বড় একটা আইপিও হয়েছে, তারা অলওয়েজ আসতো আমার কোম্পানিতে। আমিও কিন্তু অনেকগুলো ইনভেস্টার্স ফোরামে পার্টিসিপেট করতাম এবং এই সুবাদে যতগুলো বড় বড় ক্যাপিটাল মার্কেট ইন্টারমিডিয়েটস ছিল আর কি, সবাই আমার অফিসে আসতো। তো কম বেশি একটা মার্কেট নিয়ে আমার একটা তখন থেকে একটা অভিজ্ঞতা হয়ে গেছে এবং ওইটা কন্টিনিউ করেছে। আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে ধরেন, আপনারা নিশ্চয়ই জানেন যে আমি ফাইন্যান্স প্রফেশনাল, সো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট পড়িয়েছি, অলসো পড়াচ্ছিল ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। সেটা মনে পারিবারিকভাবে আপনার স্ত্রীও সম্ভবত, শি ইজ অলসো দ্য ফার্স্ট লেডি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাংলাদেশ। বাংলাদেশের প্রথম মহিলা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। উনি তো বর্তমানে বিশ্ব ব্যাংকে আছেন অ্যাজ লিড গভর্নেন্স স্পেশালিস্ট। সেই সূত্রে আমি বলবো যে ফাইন্যান্সিয়াল মার্কেট নিয়ে অলওয়েজ একটা আমার ভালো অভিজ্ঞতা ছিল, কারণ আমি তো শেয়ার অ্যানালিসিসও খুব ভালো করতে পারি। আমার তো অ্যাজ এ পার্ট অফ মাই কারিকুলাম এটা তো আমি করতাম, শিখাই অলসো ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। তো এই সুবাদেই কিন্তু ধরেন একটা গভীর একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে শেয়ার মার্কেট নিয়ে আর কি। সমস্যাটা কি আমি জানতাম বেসিক্যালি। এখন যে প্রশ্নটা আপনি করেছেন যে আমি এমএনসিতে ছিলাম, আমি ছিলাম চেয়ারম্যান অফ ইউনিলিভার কনজিউমার কেয়ার, ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট মাল্টিন্যাশনাল কোম্পানিজ ইন দ্য ওয়ার্ল্ড। বিএটিতে ছিলাম, সিঙ্গারে আমি ছিলাম, ম্যারিকোতে আমি ছিলাম, এছাড়া ক্রাউন সিমেন্টের আমি গ্রুপের চিফ অ্যাডভাইজার ছিলাম। সব ছেড়ে কেন এই জায়গাতে আসলাম? এবং আমি এটাও বলতে পারি আপনাকে যে আসার আগে কিন্তু আমি অনেক অ্যাডভার্স রিমার্কসও পেয়েছি যে আপনি কেন এই জায়গাতে যাচ্ছেন, যেখানে কিন্তু একটা বিতর্কিত জায়গা। আগে যারা এসছে এখানে তারা সবাই কিন্তু কলঙ্কিত, বিতর্কিত হয়ে গেছে। আপনার যে সুনামটা আছে ইন দ্য কর্পোরেট সেক্টর, সবাই আপনাকে এক নাম চিনে। আপনি কি লাইফের শেষ মুহূর্তে এসে কি আপনি কি বিতর্কিত হতে চান? অনেকেই আমাকে এই কথাটা বলেছে। তবে অ্যাট দ্য সেম টাইম দুই একজন যারা আমার ওয়েলউইশার তারা আমাকে এটা বললো, দেখেন আমাদের যে স্টক মার্কেটের অবস্থাটা আছে এবং বিগত কয়েকটা কমিশনে আমরা যেটা দেখেছি, যেনারা বিসেককে রান করেছে এরা ছিল মোটামুটি একাডেমিশিয়ান, প্র্যাকটিক্যাল নলেজ তাদের কিন্তু কম ছিল, অনেক কম। আপনারা যদি ধরেন, এবং বর্তমান গভর্নমেন্টের যেটা আমরা মেইন ম্যানিফেস্টো দেখলাম স্টক মার্কেট নিয়ে, ফোকাসটা অনেক বেশি। ওদের ডেপথ অফ ম্যানিফেস্টো আমি যখন পড়লাম, আমি দেখলাম যে আসলেই কিন্তু দে আর ভেরি সিরিয়াস অ্যাবাউট দি ডেভেলপমেন্ট অফ দি ক্যাপিটাল মার্কেট। এবং আমাদের যিনি উপদেষ্টা আছেন, ক্যাপিটাল মার্কেট উপদেষ্টা তানভীর গানি, ওনার সাথেও কথা হলো, উনি আমাকে অনেকটা কনভিন্স করলেন, যদি বা আমি ইনিশিয়ালি খুব রিলাক্টেন্ট ছিলাম। তো টু কাট এ লং স্টোরি শর্ট, ফাইনালি আই টুক দ্য রিস্ক অফ কামিং টু দিস পজিশন। যদিও বা অনেক আমার কিন্তু সতর্কবাণী ছিল যে আপনি এখানে যেন না। প্লাস আপনারা নিশ্চয়ই জানেন অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে আমাকে, কারণ অ্যাপার্ট ফ্রম ফাইন্যান্সিয়াল স্যাক্রিফাইস উইচ ইজ এ বিগ ওয়ান, আমি যা ফাইন্যান্সিয়াল পেতাম অনেক কম, বাট ইন দ্য গ্রেটার ইন্টারেস্ট আমাকে এটা অ্যাকসেপ্ট করতে হলো। প্লাস দি রিস্ক দ্যাট আলটিমেটলি
আমিও কিন্তু একটা রিস্কে পড়তে পারি, এসব চিন্তা করে কিন্তু এসেছি ক্যাপিটাল মার্কেটে। আপনি সরকারের মানে সহযোগিতার কথা বলছিলেন যে আপনার সঙ্গে আলাপ আলোচনা দীর্ঘদিন ধরে একটা বিষয় আছে যে ক্যাপিটাল মার্কেটের নীতি নিয়ন্ত্রক সংস্থা যেটা তার সঙ্গে পলিটিক্যালি অ্যালায়েন্ড যারা কিছু গ্রুপ যারা থাকেন তারা নিয়ন্ত্রক সংস্থাকে বিভিন্নভাবে প্রভাবিত করার একটা আমরা অতীতে অনেক রেকর্ড দেখেছি, এরকম রেকর্ড আছে। ফলে সেই আশঙ্কা থেকে যদি আমি জিজ্ঞেস করি, সরকার তারা ইলেকশন ম্যানিফেস্টোতে বলেছে যে ক্যাপিটাল মার্কেটকে সহযোগিতা করবে, তো এইরকম কোনো কি আশঙ্কা যদি আসে যে পলিটিক্যালি যদি কেউ আপনার উপর কোনো প্রেশার আসে, সেটা আপনি কীভাবে মিনিমাইজ করবেন অথবা অ্যাভয়েড করবেন আপনি? দেখেন, একটা জিনিস হচ্ছে, ধরেন আমরা কিছুটা ম্যান্ডেট নিয়ে এসেছি। জি, ম্যান্ডেটটা হচ্ছে যে ফ্রম দ্য হাইয়েস্ট লেভেল থেকে ম্যান্ডেট নিয়ে এসেছি, আপনারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবেন এবং এখানে আপনাদের কোনো হস্তক্ষেপ করা হবে না। যদি সেরকম কোনো হস্তক্ষেপ হয় আমাদেরকে জানাবেন, আপনারা কিন্তু অ্যাজ প্রফেশনালস কাজ করবেন। এটা একটা পয়েন্ট নাম্বার 1। নাম্বার 2, দেখেন আমরা হচ্ছি প্রফেশনাল। আমি একটা কথা বলে থাকি, প্রফেশনালদের কিছু প্রফেশনাল বিহেভিয়ার থাকতে হয়। তার মধ্যে একটা বড় জিনিস হচ্ছে যে আমাকে গ্রেটার ইন্টারেস্টে অলওয়েজ চিন্তা করতে হবে। এখানে আমি কোনো কম্প্রোমাইজ করব না। যদি দেখি যে কম্প্রোমাইজ করতে হচ্ছে, আমি এই চেয়ারে থাকবো না। ভেরি প্লেন অ্যান্ড সিম্পল কথাটা আমি আপনাকে বললাম। যেটা দেশের স্বার্থে, যেটা আমাদের স্টক মার্কেটের স্বার্থে যেটা করতে হবে সেটা করব। যেটা স্বার্থের হানি হচ্ছে এটা আমি করব না। প্লেন অ্যান্ড সিম্পল কথাটা আমি বলতে চাই। এবং আমি মনে করি যে এই যে গভর্নমেন্টের যে একটা বর্তমান গভর্নমেন্টের যে ফোকাসটা আছে অন দ্য স্টক মার্কেট, এবং এই সাপোর্টটা আমি পাচ্ছি বলে আজকে এই কাজটা আমি করতে পারছি ইন্ডিপেন্ডেন্টলি। আপনি আরেকটা কথা বলছিলেন যে এখানে আমরা যদি বলি যে আইপিওর কথা কিছুক্ষণ আগে বলছিলেন, মানে আপনি এমন একটা সময় সেই দায়িত্ব নিয়েছেন যে আসলে একটা আমাদের ধারাবাহিকতাটা হচ্ছে এখানে ভালো আইপিওর সংখ্যা কম, একটা মিউচুয়াল ফান্ডের যে ইন্ডাস্ট্রিটা সেটা আপনার হচ্ছে বিপর্যস্ত অবস্থা, অনেক কোম্পানি আপনার উৎপাদনে নেই। হ্যাঁ, এই অবস্থায় আপনার যদি বাজারে আপনি অ্যাজ এ রেগুলেটরি চিফ হিসেবে কার্যকর প্রভাব ফেলতে পারে এইরকম কোন বিষয়টাকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন? আমি তো যেহেতু মাল্টিন্যাশনাল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমি একটা কথা বলে থাকি দ্যাট আমরা যেটা করে থাকি, যে কোনো কাজ করার আগে 80% টাইম আমরা স্পেন্ড করি প্ল্যানিংয়ে, আর 20% টাইম হচ্ছে এক্সিকিউশনে। তা এই চেয়ারে আসার আগে আমি কিন্তু অনেক প্ল্যানিং করেছি, অনেক চিন্তা করেছি যে আমি জয়েন করার পরে কোথায় কোথায় আমার প্রায়োরিটি নাম্বার 1। সো কয়েকটা কথা আপনাকে এখন বলি আপনাকে। 1 নম্বর হচ্ছে, দেখেন আমাদের যে আইপিও ইস্যুটা যেটা আছে, আইপিওর দুটো আঙ্গিক আছে। একটা হচ্ছে আইপিও, আর একটা হচ্ছে ডাইরেক্ট লিস্টিং। দুটো আলাদা জিনিস কিন্তু আপনার। এছাড়া আমাদের মিউচুয়াল ফান্ড রুল আছে, ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড মার্জিন রুল। মার্জিন রুল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এই কারণে যে যদি আমাকে ভলিউম বাড়াতে হয়, মার্জিন লেন্ডিং ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ইনস্ট্রুমেন্ট। আমি জানতে পারলাম যে মার্জিন রুলটা মোটামুটি স্থবির, কারণ আগে যে রুলটা করা হয়েছে এটা অকার্যকর, অনেক থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যালি এটা হচ্ছে না। আইপিও রুল আমি স্টাডি করে দেখলাম যে এটাও কিন্তু খুবই থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল না। একইভাবে ফর মিউচুয়াল ফান্ড অলসো। তিনটা রুলে কিন্তু অনেক সমস্যা রয়ে গেছে, কারণ ফর্মুলেশনে আমি মনে করি যে এখানে থিওরিটিক্যাল ইনপুটটা অনেক বেশি, প্র্যাকটিক্যাল ইনপুটটা অনেক কম। কারণ যারা এটাকে ফর্মুলেট করছে প্র্যাকটিক্যালি কতটুকু চিন্তা করেছে ইজ দ্য ইস্যু, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আলটিমেটলি যারা মেইন স্টেক হোল্ডার্স, দি মার্কেট ইন্টারমিডিয়ারিজ, কতটুক তাদের ভিউটা নিয়ে আপনি এটাকে কার্যকর করছেন। আমার যেটা প্রথমেই প্ল্যান ছিল যে কোনো চেঞ্জ করার আগে আমাদের একটা নিয়ম আছে যে রুল যদি চেঞ্জ করেন আপনাকে পাবলিক থেকে একটা ভিউ নিতে হয়। এটা অনেকটা বলবো যে মানে কসমেটিক, 7 দিন 15 দিন দিয়ে করলাম, বাট ইন রিয়ালিটি যদি আমি আগে থেকে চিন্তা করে কাজটা করি, ইট ইজ কসমেটিক। আমার প্ল্যানটা ছিল যে উল্টা, যে প্ল্যানটা এই রুলটা করার আগে আমি সবার সাথে আলাপ করে নেবো, ইনফর্মালি আলাপ করে নেবো যে কী চান আপনি বলেন, তাই আমি করেছি। কিন্তু সবার কাছ থেকে অল ভিউজ আইভ টেকেন। নট অনলি দ্যাট, আইপিও নিয়ে যেটা করতে যাচ্ছি আমি, আইপিও নিয়ে আমি স্টাডি করে দেখলাম যে আইপিওর যে এই যে রিসেন্টলি যেটা আপনার হয়েছে, নতুন করে আপনারা আবার একটা মানে অ্যামেন্ডমেন্টে যাচ্ছেন। আমি আসছি একটু পয়েন্টটা। দেখেন আইপিওর বিগেস্ট প্রবলেমটা কোথায় আমি স্টাডি করে দেখলাম যে হোয়াট ইজ দ্য বিগেস্ট প্রবলেম ইন আইপিও টুডে। দ্য ইস্যু ইজ দ্য প্রসেস। ইট টেক্স এ ভেরি লং টাইম ফর দ্য আইপিও ইন বাংলাদেশ টুডে। 1 বছর 1.5 বছর লেগে যায়। কেন লাগে? এখন আপনি চিন্তা করে দেখেন, বলি আপনাকে কেন লাগে। বিকজ আইপিও যখন অ্যাপ্লিকেশন করা হয় 1 বস্তা কাগজ দেয় কিন্তু আপনার। এরপরে যেটা হয়ে থাকে যে এই কাগজগুলো ওনারা কিন্তু ভেরিফাই করে, ইনক্লুডিং অডিটরস রিপোর্ট তারা মানে না, কিন্তু নতুন করে তারা অডিট করে। আপনি ফিক্সড অ্যাসেট এডিশন যা হয়েছে সব কাগজ আপনি দেন, আপনি এটার কাগজ দেন, ওইটার কাগজ দেন। এই যদি প্রসেস হয় আপনি 1 বছরও পারবেন না কিন্তু। কাজেই আমাকে এই প্রসেসটাকে
কমিয়ে আনতে হবে, সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করতে হবে। কীভাবে করা যায়? এখানে দ্য ক্রিটিক্যাল প্লেয়ার ইন দিস থিং ইজ দ্য অডিটর, যে স্টেটমেন্টটা সে অডিট করে পাঠাচ্ছে, রাইট? সো আমি এখন যেটা করতে চাচ্ছি দ্যাট এই সপ্তাহে একটা মিটিং আমরা করব। সেখানে কি থাকবে? ঢাকা স্টক এক্সচেঞ্জ থাকবে, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ বাংলাদেশ থাকবে, এফআরসি থাকবে, অ্যান্ড দি মার্চেন্ট ব্যাংকস ইস্যু ম্যানেজার্স, চারজনকে একত্র করব, হোল্ড ডে মিটিং করে বলবো যে এটাকে সিম্পলিফাই করতে কি করণীয়। মিস্টার ডিএসসি, আপনি যখন কাগজ পান, আপনি যদি কাগজে বেসিস অ্যাকসেপ্ট করতে হয়, আপনি কী সেফগার্ড চান বলেন আপনি আমাকে। অর্ডিনারিকে বলবো আপনি আমাকে কী কমফর্ট দেবেন, যদি আপনার অনিয়ম হয় আপনি কী করবেন দ্যাট কেস। ইস্যু ম্যানেজারকে একই কথা বলবো, কোম্পানিকে একই। সো এটাকে আমাকে সিম্পলিফাই করতে গেলে আমাকে প্রসেসটা আরও চেঞ্জ করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এটাই মেইন প্রবলেম। আইপিএ মেইন প্রবলেমটা এটাই, কিন্তু প্রসেস ইস্যু বেসিক্যালি। আর কিছু কিছু রুলও চেঞ্জ করতে হবে আমাদের। ফর এক্সাম্পল দ্য বিডিং অফ দ্য প্রাইস ডিসকভারি যে প্রসেসটা আমাদের আছে আর কি, এখানেও কিন্তু এখন কিছু সমস্যা আছে। লাইক আইপিও রুলে বলা হচ্ছে 40 জন এলিজিবল ইনভেস্টার থেকে আপনাকে করতে হবে। এটা তো প্র্যাকটিক্যাল না। 40 জন এলিজিবল ইনভেস্টার কোথায় পাবেন আপনি, কিন্তু রাইট। এইখানেও কিছু পরিবর্তন আমরা নিয়ে আসবো টু মেক ইট মোর প্র্যাকটিক্যাল। দ্য সেকেন্ড ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, দেখেন আইপিওতে আমি রুল চেঞ্জ করলাম, নতুন কোম্পানি নিয়ে আসলাম, বাট ইট উইল টেক টাইম। উপায়টা কি তাহলে? ডাইরেক্ট লিস্টিং। মানে আপনি ওইটাই মধ্যবর্তী একটা পয়েন্ট। আমি ইমিডিয়েটলি যেটা করব যে আমার ফার্স্ট ফোকাস ইজ অন ডাইরেক্ট লিস্টিং। সো আমি যেটা করব যে ডাইরেক্ট রুলটাকে চেঞ্জ করব, কারণ বর্তমান রুলটা হচ্ছে যে ওনলি গভর্নমেন্ট কোম্পানিজ ক্যান ডু ডাইরেক্ট লিস্টিং। না, বিদ্যমান আইনে প্রাইভেট কোম্পানির সুযোগ আছে, কিন্তু একটা গভর্নমেন্ট একটা এমবার্গো দিয়েছিল যেটা, সেটাই বলছি। সো আমি ওটা চেঞ্জ করে ফেলবো, করে কিন্তু অনেক সহজ করে দেবো, সো দ্যাট এনি প্রাইভেট কোম্পানি ক্যান অ্যাপ্লাই, ইনক্লুডিং মাল্টিন্যাশনাল। মোর টার্গেট আমার ওটাই, কিন্তু এসওই, মাল্টিন্যাশনাল, বিগ লোকাল কোম্পানিজ। ফর এক্সাম্পল ইনসেপ্টটা, আজকে যদি ইনসেপ্টটা আসে, আমাকে কিছু দেখার দরকার নেই তার ফাইন্যান্সিয়ালস। তো আই জাস্ট আস্ক হিম দ্যাট তুমি 10% অফলোড করো ইন দ্য স্টক মার্কেট অ্যান্ড গেট লিস্টেড। আজকে যদি বিকাশ ফর এক্সাম্পল আসে, বাংলাদেশ যদি আসে, ইউনিলিভার যদি আসে আজকে, রাইট, তাহলে ডাইরেক্ট লিস্টিং আমি নিয়ে আসবো ইদার কেস। এটাই হচ্ছে আমার মেইন ফোকাস না। আপনি কি তাদের কাছে কোনো হিন্টস পেয়েছেন যে এরকম যে আপনারা এই হিন্টস না পেলেও কিন্তু আমরা তাদেরকে সেলসে জব করবো, যে আপনারা আসেন, দিস ইজ হোয়াট আই উইল ডু অ্যাজ এ সেলসম্যান। আমি যাবো কিন্তু ওদের কাছে যে ভাই আসেন, কী চান আপনি বলেন, আপনি তো এই ইনসেন্টিভ পাচ্ছেন টু বিকাম এ কর্পোরেট সিটিজেন। আপনি যদি আজকে ডাইরেক্ট লিস্টিং হয়ে একটা যদি কোম্পানি যদি লিস্টিং হয় ইন দ্য স্টক মার্কেট, আপনার গভর্নেন্স তো বেড়ে যাবে এদের কিছু। সো এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর বাকি যেটা বললাম যে মাগে, এছাড়া দেখেন আরও কয়েকটা ইস্যুস আছে যেটা আমি জয়েন করে দেখলাম আর কি, বেসিক্যালি দ্যাট আমাদের দেখেন, যেহেতু আমাদের মার্কেটটা হচ্ছে রিটেল ফোকাস মার্কেট, রাইট, আমাদের যারা রিটেল ইনভেস্টার্স যারা আছে তাদের কিন্তু শেয়ার নিতে কোনো আইডিয়া নাই। আমি একটা কথা বলে থাকি, দেখেন জাস্ট লাইক এ লয়ার ল জানে, জাস্ট লাইক ইঞ্জিনিয়ারিং ইজ আ স্পেশালাইজ সাবজেক্ট, শেয়ার ভ্যালুয়েশন ইজ অলসো স্পেশালাইজ সাবজেক্ট। কিন্তু আপনার এনিবডি, আপনি বুঝবেন না ফজল অলসো, একটা শেয়ার ইন্ট্রিনসিক ভ্যালুটা কি আমি জানি, বিকজ আই নো হাউ টু ভ্যালু এ শেয়ার। বিদেশে কি হয়? বিদেশে যেটা হয়, যারা কিন্তু স্টক অ্যানালিস্ট আছে, তারা একটা অ্যানালিসিস করে বলে যে বাই, সেল অর হোল্ড, ওরাই করে, কিন্তু দে আর স্পেশালিস্ট। বাংলাদেশে এটা নাই কিন্তু আপনার। সো এই কারণে যেটা হয়ে গেছে, দেখেন বাংলাদেশে আজকে ম্যাক্সিমাম ট্রেড হয় ইন দ্য লো ক্যাপ শেয়ার্স, ম্যাক্সিমাম ট্রেড হয় ইন দ্য ক্লোজ কোম্পানিজ। আমি জয়েন করেই টিএসসিকে ডেকে বললাম আমাদের সার্ভেলেন্সটাকে আরও অনেক জোরদার করতে হবে। বর্তমান যে সিস্টেমটা আছে ইট ইজ ফ্লড, বিকজ সার্ভেলেন্সে ধরা পড়লো একটা, ওরা রিপোর্ট পাঠিয়ে দেয় টু বিএসসি, বিসেক, 2 মাস চলে গেল ইনভেস্টিগেশনে। ওয়াই? দ্য হল্ট শুড বি ডান ইমিডিয়েটলি। তো সার্ভেলেন্স নিয়ে আমরা অনেক কাজ ওদের করতে বলেছি, ওদেরকে আমি বলেছি বাই ডিসেম্বর তোমাদের সার্ভেলেন্স সিস্টেমকে আরও আপগ্রেড করতে হবে, ট্রিগার যেন আরও ইজিলি হয় আর কি, বেসিক্যালি। অ্যান্ড বাই নেক্সট ইয়ার ইট বি এআই বেসড। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে স্টক এক্সচেঞ্জ তো একটা অটোনম, একটা সেটাও সে কোয়াসি রেগুলেটরি বডি বলা যায়, যেটা সেই জায়গায় অতীতে আমরা দেখেছি যে তাদের অনেক কাজ করতে হয়েছে, যে কাজটা স্টক এক্সচেঞ্জে সেই কাজটা এসএসসি করেছে। এই জায়গাটাতে ডিরেগুলেশন আপনারা যেটা বলেন, কতটা দিচ্ছেন আর কতটা পাবে বলে? আমি একটা কথা সবসময় বলে থাকি যে আমি কিন্তু কথা বলতে আসছি, কাজ করতে এসেছি। ওই সূত্রে আমি কথাটা বলছি আপনাকে। আমি তাদের বললাম দেখো, এইসব যে জাঙ্ক শেয়ার আছে, এদের তো আলটিমেটলি তোমাকে একটা কন্ট্রোল করতে হবে। একটা কন্ট্রোল হতে পারে মেবি যে সার্কিট ব্রেকারটা আরও ছোটো করে দেওয়া তাদের জন্য। লাস্ট কমিশন মিটিংয়ে তারা এসেছিল এই প্রস্তাবনা নিয়ে যে সার্কিট ব্রেকার কমাতে চাই। আমি ডিসিশন দিলাম এখন থেকে লিস্টিং রেগুলেশনে যতগুলো আছে তোমরা করবা, ইউ আর ফুলি এম্পাওয়ার্ড, অলরেডি করে ফেলেছি কিন্তু। অ্যান্ড দিস ইজ হোয়াট ইউল সি, ডিরেগুলেশন। এখন থেকে লিস্টিং রেগুলেশনে যত নিয়মকানুন আসে ওরাই করবে।
আমাদের কাছে তাদের আসতে হবে না। অ্যানাদার এক্সাম্পল আইল গিভ ইউ, আইপিওতে আগে যেটা ছিল যে ডিএসসিতে অ্যাপ্লাই করার পরে যখন তারা ইন্সপেকশনে যেত ফ্যাক্টরিতে, আমাদের কাছ থেকে তারা অ্যাপ্রুভাল নিত। এটা স্টপড, নো মোর, ইউ আর ফুলি এম্পাওয়ার্ড। আপনার ফুল ফাইলটা করে আমাদের পাঠাবেন, আমরা খুব শীঘ্রই এটাকে অ্যাপ্রুভ করে দেবো। সো ডিরেগুলেশন অনেক হবে, হিউজ ডিরেগুলেশন হবে। আরও আপনি দেখবেন যে একেবারে নেক্সট 1 উইকের মধ্যে অনেকগুলো মেজার্স আসবে, যেটা কিন্তু দেখবেন যে আসলে কিন্তু আমরা ডিরেগুলেট করছি। আরেকটা বিষয় জনাব মাসুদ খান, সেটা হচ্ছে যে সারা দুনিয়াতেই লিস্টিং এন্ড ডিলিস্টিং একটা হচ্ছে কমন ফেনোমেনা। অ্যাবসলিউটলি। আপনি 2023 সালে বোম্বে স্টক এক্সচেঞ্জে আমি দেখলাম যে প্রায় আপনার 200 কোম্পানির উপর বেশি কোম্পানি তারা ডিলিস্টিং করেছে। কিন্তু আমাদের এখানে যে কোম্পানি উৎপাদনে নেই, বছরের পর বছর উৎপাদনে নেই, শিল্পায়নে তার কোনো ভূমিকা নাই, কর্মসংস্থানে তার কোনো ভূমিকা নেই, শুধুমাত্র এই স্টক এক্সচেঞ্জে শুধু হচ্ছে একটা অ্যাবনর্মাল প্রাইস দিয়ে এটা ভলাটিলিটি সৃষ্টি করে যে কোম্পানি, সেই কোম্পানিটি আসলে মেইন বোর্ডে থাকা আসলে কতটা যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? ডিলিস্টিংটা এখানে কেন হচ্ছে না? আপনার প্রশ্নটা যথার্থ, খুবই সুন্দর প্রশ্ন আপনি করেছেন। এবং এটা নিয়েও কিন্তু আমাদের ডিএসসির সাথে প্রথম মিটিং যেটা হয়েছিল সেটাতে আমি এই ডিসকাশনটা করেছি কিন্তু, যে এইসব যে সো কল্ড জাঙ্ক স্টকস বা স্পেশালি ক্লোজড কোম্পানিজ আপনারা কী করছেন। এর মধ্যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ওরা কিন্তু কিছু মেজার্স অলরেডি নিয়েছে, কিন্তু আগে যেটা কখনোই হয়নি, বিগত সময়তে কখনো হয়নি কিন্তু আপনার। তো এখন তারা কিন্তু লিস্টটা একটা পাবলিশ করেছে, কিন্তু কিছুটা এখন পাবলিকের সচেতনতা এসছে যে দিস কোম্পানিজ আর ক্লোজড। এবং তারা এই কথাটাও বলেছে ইন ফিউচার কিন্তু তারা ডিলিস্টিংয়ের একটা প্রিপারেশন নিচ্ছে, নিশ্চয়ই আপনার পত্রপত্রিকা দেখেছেন। তো আগে অনেক কিছু হয়নি, লাইক আগে কি আপনারা কখন দেখেছেন যে ট্রেডিং হল্ট হয়েছে? নেভার। আমরা জয়েন করার পর কিন্তু ট্রেডিং হল্ট কিন্তু হয়েছে, কিন্তু শুরু হয়েছে, আরও হবে কিন্তু ট্রেডিং হল্ট কিন্তু আরও হবে কিন্তু। আনইউজুয়াল মুভমেন্ট দেখলেই কিন্তু ট্রেডিং হল্ট এখন থেকে হবে কিন্তু, রাইট? অ্যান্ড ইন ফিউচার বি অটোমেটেড। এখন তো ম্যানুয়ালি করছে, নেক্সট ইয়ার যখন এআই এসে যাবে তখন এটা অটোমেট হয়ে যাবে কিন্তু আপনার, রাইট? সো ডিরেগুলেশন ইজ দেয়ার টু স্টে। আপনি বলছিলেন মিউচুয়াল ফান্ডের কথা। আমি টোটাল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আমরা ইন্ডিয়াতে যেটা দেখি, আমি সেখানে একটা বি ক্যাটাগরির একটা মুভি দেখছিলাম আর কি, আপনাকে বলি। সেটা হচ্ছে যে পাড়ার ছেলেরা বানিয়েছে। সেখানে দেখলাম যে একটা পানের দোকানে ওখানে চক দিয়ে লেখা এখানে মিউচুয়াল ফান্ডের ইউনিট পাওয়া যায়, এবং সেখানে নবদম্পতিকে ইউনিট ফান্ডের ইউনিট গিফট করা হয়। আপনি মিউচুয়াল ফান্ড সাহি হে যেটা বলা হয়, সারা দুনিয়া বড় বড় ক্রিকেট ওয়ার্ল্ড কাপে তাদের বিজ্ঞাপন যায়, এবং তাদের টোটাল অ্যাসেট যে আন্ডার ম্যানেজমেন্ট আমার জিডিপির চেয়ে কয়েক গুণ বেশি। তো আপনি কি মনে করেন মিউচুয়াল ফান্ড ডেভেলপমেন্ট ছাড়া একটা ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট হতে পারে কিনা? আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার এই যে অবস্থা আমাদের ক্যাপিটাল মার্কেটে মিউচুয়াল ফান্ডের অবস্থা, এটা আসলে কেন এবং কি করা উচিত? আপনারা এই নতুন কমিশন কি করবেন আপনারা এটা ডেভেলপমেন্টের জন্য? খুবই সুন্দর প্রশ্ন আপনার, এবং যে কথাটা বলেছেন অনেকটা আমার মনের কথা আপনি বলে ফেলেছেন। দেখেন, আমাদের যে মার্কেটটা আছে রিটেল সেন্ট্রিক মার্কেট। বিদেশে আপনি যদি যান দেখবেন যে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট ইজ ভেরি বিগ, কারণ ওখানে পেনশন ফান্ডগুলো কিন্তু আপনার ইনভেস্ট করে ফিক্সড ইনকাম অ্যান্ড শেয়ার্স, পেনশন ফান্ডগুলো ইনভেস্ট করে। ইন্ডিয়াতে যেটা হয়েছে যে যেহেতু একটা রিটেল ইনভেস্টার জানে না শেয়ার জিনিসটা কী, কাগজ ছাড়া আর কি, মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে অনেক গ্রো করেছে, কারণ ওরাই তো স্পেশালিস্ট। তারা ভ্যালুয়েশন করে কিন্তু আলটিমেটলি কিন্তু ইনভেস্ট করছে ইন শেয়ার্স। আমি ডাইরেক্ট না করে তারাই করছে বেসিক্যালি। এই জন্যই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়াতে অনেক ডেভেলপ করেছে, রাইট? বাট আমাদেরও আলটিমেটলি এখানে যেতে হবে। এবং আমি আপনাকে একটা কথা বলি, আজকে বাজেটে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে অনেকগুলো প্রস্তাবনা এসছে। এটা কি এমনি এসছে আপনি মনে করেন? এটা নিয়ে কিন্তু অনেক কাজ করেছে, কিন্তু ডাইরেক্টলি কিন্তু আমি সাধুবাদ জানাতে চাই আমাদের যে প্রয়াত যিনি আমাদের এনবিআর চেয়ারম্যান ছিলেন, আগের চেয়ারম্যান যিনি ছিলেন, ওনার সাথে আমি কিন্তু কাজ করেছি, 1 মাস কাজ করেছি, কিন্তু প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কিন্তু ওনার সাথে আমি ডিসকাস করেছি। কিন্তু তার মধ্যে কিন্তু মিউচুয়াল ফান্ড ছিল কিন্তু আপনার, কারণ আগে যে প্রস্তাবনা ছিল মিউচুয়াল ফান্ডের জন্য যে ম্যাক্সিমাম 5 লাখ টাকা আপনি ইনভেস্ট করতে পারেন ফর ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। আমি বললাম যে চেয়ারম্যান সাহেব, আপনি দেখেন যে মিউচুয়াল ফান্ড করে কি, শেয়ার ইনভেস্ট করে, আপনি শেয়ারের জন্য কোনো লিমিট রাখেননি, এটার জন্য কোনো লিমিট লাগবে না আপনি তাহলে। সো মিউচুয়াল ফান্ডের জন্য কিন্তু আমরা অনেক কাজ করছি। আরেকটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে গত কমিশন মিটিংয়ে আমরা একটা নতুন প্রস্তাবনা দিয়েছি, কারণ আগে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি একটা বড় একটা তাদের অভিযোগ ছিল যে আপনারা যে একটা ম্যান্ডেটরি ডিভিডেন্ডের ডিক্লারেশন প্রস্তাব রেখেছেন 70% দিতে হবে, রিইনভেস্টমেন্টের একটা অপশন দিয়েছেন আর কি। না, ওখানে ছিল 70% ক্যাশ ডিভিডেন্ড দিতে হবে কিন্তু। তো ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি এসে বলছে দেখেন যারা ইনভেস্টার তারা ক্যাশ ডিভিডেন্ড চায় না, দে ওয়ান্ট টু রিইনভেস্ট।
এবং যদি টাকা লাগে তারা ওই ইউনিটটা সেল ওপেন এন্ডে আর কি সেল করে দিয়ে এনএভিটা বাড়াতে চায়। হ্যাঁ, এনএভিটা বাড়াতে চায়, এক্স্যাক্টলি মোহাম্মদ সাহেব, এনএভিটা তারা বাড়াতে চায়, কিন্তু তারা কিন্তু ক্যাশ ডিভিডেন্ড চায় না, কারণ ক্যাশ ডিভিডেন্ড তো হলো তার আদার ইমপ্লিকেশনস আমরা কিন্তু তারা মেনেছি, কিন্তু আপনার ডিভিডেন্ড ট্যাক্সও আছে তার আছে তো। সো বিএমএড চেঞ্জ নাও, কিন্তু আপনি দেখবেন যে এখন কিন্তু নতুন কিন্তু ওই আইনটা আমরা তুলে ফেলেছি, কিন্তু এখন থেকে নট ম্যান্ডেটরি, নো ম্যান্ডেটরি ডিভিডেন্ড ডিক্লারেশন অফ মিউচুয়াল ফান্ড। সো আমাদের ফোকাসটাই হচ্ছে এখন মিউচুয়াল ফান্ডের উপরে, এবং আমি এখন যেটা করতে যাচ্ছি আগামীতে দেখবেন যে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড কোম্পানি যত বাংলাদেশে আছে একটা আলাদা পোর্টাল থাকবে যেখানে কিন্তু তাদের পারফরমেন্স প্যারামিটার্স পাবলিশ করা হবে। সো পাবলিক ক্যান আন্ডারস্ট্যান্ড যে কোন মিউচুয়াল ফান্ডটা ভালো করছে, কোন মিউচুয়াল ফান্ডটা খারাপ করছে। আমাদের মেইন ফোকাসটা এখন হবে মিউচুয়াল ফান্ডের উপরে কিন্তু। আর বাকি কথা হচ্ছে আপনি পড়েছেন যে কেন হলো, আপনারা সবাই জানি, আমরা সবাই জানি আলটিমেটলি বিগত যে মিউচুয়াল ফান্ডের কয়েকটা বড় বড় কোম্পানি যারা কিন্তু অনিয়ম করেছে, এই অনিয়মের জন্য আজকে কিন্তু আমরা একটা সাফার করছি। এখান থেকে আমরা উত্তরণ করতে হবে। যারা অনিয়ম করেছে তাদের কিন্তু আর কোনো আমরা স্কোপ দেবো না, কিন্তু একেবারে উইল রুল উইথ আয়রন হ্যান্ড, আর কোনো কিছু তারা কিন্তু স্কোপ পাবে না কিন্তু। সো যারা নতুন নতুন মিউচুয়াল ফান্ড আসছে, ভালো ভালো মিউচুয়াল ফান্ড আসছে, এদেরকে কিন্তু আমরা উইল এনকারেজ দেম টু গো ইনটু দ্য মার্কেট মাচ মোর। আমি একসময় আপার কোর্ট কভার করেছি, সেটা হচ্ছে পুঁজিবাজার রিলেটেড কোনো ম্যাটার যখন আপার কোর্টে যেত সেটা আমরা দেখতাম যে আসলে মানে কোর্টে আমি যেটা বলতে চাচ্ছি যে এই জায়গাটা এসিসির যে তার লিগ্যাল যে এক্সপার্ট, যে তাকে এখানে স্ট্রং এক্সপার্ট দিয়ে কোর্টকে কনভিন্স করা, কিন্তু অনেক ক্ষেত্রে আইনগতভাবে সেই জায়গায় এসিসির একটি দুর্বলতা আমি নিজেও দেখেছি। আপনি জানেন ক্যাপিটাল মার্কেট একটা ট্রাইব্যুনাল আছে, সেই ট্রাইব্যুনালটা অনেক দিন ধরে অকার্যকর আছে, কিন্তু সেখানেও আমি দেখেছি যে এসিসির লয়ার সবসময় যে অভিযুক্ত লয়ারের চেয়ে দুর্বল থাকে। তো এই জায়গাটা আসলে আমরা যখন সেটা মিউচুয়াল ফান্ডই বলেন, যে কোনো বিষয়ে যখন কোর্টে যায়, আপার কোর্টে যায়, সেটা আসলে প্রফেশনালি হ্যান্ডেল করার জন্য আসলে আপনারা আসলে কি করবেন, কিংবা কি মনে হয় এটা দুর্বলতা কিনা এসিসির? এটা আপনি একটা কথা আমি আপনাকে বলেছিলাম না যে আমি জয়েন করার আগে সব কিছু চিন্তা করে এসেছি, আমি এটার উত্তর আপনাকে দিচ্ছি আপনাকে। ফার্স্ট থিং হচ্ছে যে বাংলাদেশে আমাদের যে কোর্ট সিস্টেম আছে, আমাদের ফান্ডামেন্টাল রাইট আছে সেকশন 102-তে রিট করার, এনিথিং অ্যান্ড এভরিথিং গোজ ইনটু রিট। এবং যখন কোর্টে রিট যায়, যে সিভিল কেস, অন্যর মধ্যে কোনো দে আর ব্যারিড, কারেক্ট? নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা একটা ইস্যু। নাম্বার টু হচ্ছে যে আমাদের যে ট্রাইব্যুনাল যেটা করা হয়েছে, আমি পরে জয়েন করার পরে যেটা ডিসকভার করলাম যে ট্রাইব্যুনালে আমরা কেস ফাইল করতে পারি না। কেন ভাই? বিকজ উই ক্যানট টেক কগনিজেন্স। আইনে ওইভাবে করা আছে, আইনগত চেঞ্জ আমি এখন করতে আসছি, করে কিন্তু আমরা কেস ঘরে ফাইল করবো, কিন্তু সরাসরি ট্রাইব্যুনালে একদম সবাই করবো। প্লাস অ্যাজ উই স্পিক, এই 2 দিন আগেই কিন্তু আমাদের যে জুডিশিয়াল যিনি আমাদের কমিশনার আছেন, ম্যাডাম নাহিদ ম্যাডাম, ওনাকে আমি বললাম আপনি প্লিজ একটু চিফ জাস্টিসের সাথে একটু কথা বলেন, একটু উই ওয়ান্ট আ স্পেশাল বেঞ্চ ফর দিস মার্কেট, অনলি ফর ক্যাপিটাল মার্কেটস। সো যারা রিড করতে যাবে স্পেশাল বেঞ্চে যাবে, এবং ওখানে কিন্তু যে জাজ থাকবে he or she will be literate in capital market. আগের মতো কিন্তু লাগামহীন কিন্তু রিট এখন আমরা কিন্তু আটকাই দেবো এইভাবে। কিন্তু যদি উনি রাজি হয়ে যান, একটা স্পেশাল বেঞ্চ যদি করা হয়, আপনি দেখবেন যে ভবিষ্যতে কিন্তু অনেক এই জিনিসটা কমে আসবে, মানে এই ধরনের ট্রিট করার প্রবণতা কমে যাবে, অনেক কমে যাবে। বিকজ তখন ওখানে তাকে যেতে হবে কিন্তু আপনার স্পেশাল কোর্ট, এবং ওখানে কিন্তু দে বি ভেরি ভেরি কশাস যে রিট নেবার আগে কিন্তু মেরিটটা তারা দেখবে, কিন্তু এখন তো গণহার রিটটা তারা অ্যাকসেপ্ট করে ফেলছে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম, কমপ্লায়েন্সের বিষয়টা আসি, যেটা হচ্ছে যে মানে অতীতে আমরা দেখেছি যে জরিমানার বিষয়, এসিসির পারফরমেন্সে যেটা আমরা হাজার কোটি, মানে অনেক টাকা জরিমানা, কোটি টাকা জরিমানা, সেই জরিমানার তালিকা আমরা দেখি যে কিছু নাম ঘুরে ফিরে আসে, হ্যাঁ, তারা যেটা আসে। তো এসিসির এটা নিয়ে কাজ করা আমার অভিজ্ঞতা থেকে যেটা মনে হয়েছে জনাব মাসুদ খান, যেটা হচ্ছে যে এই কেস শেষ পর্যন্ত এটা একটা সার্টিফিকেট কেসে রূপান্তরিত হয়, এবং আলটিমেটলি দেখা যায় খুব একটা বেশি তেমন কিছু হয় না, যেটা হচ্ছে যে শুধু খবরের কাগজের নামটা ছাপা হয়। তো এই জায়গাটা আসলে মানে এই রিপিটেশন অফ হচ্ছে যে স্ক্যাম যেটা, সেটা আসলে কিভাবে কমানো যায় বলে আপনি মনে করেন? গুড পয়েন্ট, ভেরি গুড পয়েন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। বিকজ আমাদের যে বিদ্যমান আইন যেটা আছে আর কি, আমরা যখন কোনো ফাইন রিকভার করতে চাই, আইনে আছে ইজ এন এরিয়ার অফ ল্যান্ড রেভিনিউ, ইট ইজ নট এ ফাইন্যান্সিয়াল ক্রাইম। কিন্তু আপনার এটা পরিবর্তন করতে হবে, কিন্তু এটা নিয়ে অলরেডি কিন্তু আমরা পদক্ষেপ নিয়েছি কিন্তু আপনার এই পরিবর্তন করার জন্য, রাইট? এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, দেখেন আমি একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে দেখেন আপনি একটা অনিয়ম করেছেন, এই অনিয়মের ভ্যালু হচ্ছে 100 টাকা, ফাইন শুড বি
আ প্রপোর্শন অফ দ্যাট অনিয়ন, 5 টাকা 10 টাকা। আজকে আপনি ট্রাফিক আইন ভঙ্গ করলেন, 5,000 টাকা 2,500 টাকা আপনাকে ফাইন করছে। আপনি কোনো কন্টেস্ট করেন না, করেন না আপনি কোর্টে গিয়ে কন্টেস্ট করেন যে আমি টাকাটা দেবো না, দেবে না, আপনি দিচ্ছেন। আজকে যদি দেখেন যে আপনার ফাইনের যে অ্যামাউন্ট আছে ইট এক্সিডস দ্য লস, আপনি তাহলে কোর্টে যাবেন। বাট আমি যদি অ্যামাউন্টটাকে কমিয়ে দিই, আপনি ফাইনটা দিয়ে দেবেন। না, সেটা যদি স্ক্যাম করে যে পরিমাণ সে প্রফিট করেছে তার চেয়ে কম ফাইন করবেন আপনি? আলটিমেটলি আমি এটা ওই পয়েন্টটা আপনাকে বলছি, জি, ফাইনটা হ্যাজ টু বি লেস দেন দি অ্যামাউন্ট অফ দ্য স্ক্যাম। ফাইন যদি স্ক্যামের বেশি করেন, সে তো আলটিমেটলি টাকাটা দেবে না, সে তো কোর্টে যাবে ইন দ্যাট কেস। তো রাইট, আজকে এটা একটা সমস্যা আছে একটা। সো ফাইনের নিয়ে কিন্তু আমরা অনেক চিন্তা করেছি যে আলটিমেটলি ফাইনটা আমাকে হ্যাজ টু বি মোর রিজনেবল টু মেক শিওর আলটিমেটলি সে টাকাটা দেয়। And the system has to change also. It can't be an area of revenue. It can't be certificate case. Certificate case হলে আলটিমেটলি টাকাটা আপনি পাবেন না কিন্তু আপনারা। ইটস এ ফাইন্যান্সিয়াল ক্রাইম, আমাকে সেভাবে টাকাটা রিকভার করতে হবে। না, সেক্ষেত্রে বাইরে যেটা হচ্ছে, যেটা আমরা দেখি যে কোনো ক্ষেত্রে যে পরিমাণ সে স্ক্যাম করেছে তার সেভারাল টাইমস করা হয়, তাকে এক্সাম্পলারি একটা পানিশমেন্ট দেওয়া হয়। তারা কিভাবে সেটা রিয়েলাইজ করে? ওই তো আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, আমি তাকে পানিশমেন্ট করছি, সে চলে রিট নিয়ে যাচ্ছে আপনার, রিট নিয়ে চলে যাচ্ছে। এটাই তো হচ্ছে এখন। তো বড় যারা আছে আর কি আপনার, এবং বড় যারা আছে তাদের একটা সুবিধা কি জানেন তো, যে বড় ফান্ড সাইজ, ওটার একটা সে রেভিনিউ পাচ্ছে। হ্যাঁ, 9,000 কোটি টাকা ফান্ড সাইজ, 2% হচ্ছে 180 কোটি টাকা, ভালো ভালো লয়ার সে ইউজ করছে, এবং সেটা ফান্ডের খরচ দিয়ে করছে। ওইটাই বলছে তো, সে ফান্ডের খরচ দিয়ে করছে আপনার, এবং রিটটা ইজিলি সে পেয়ে যাচ্ছে। এটাকে স্টপ করতে হবে। কি আনটাইটেল কিনা ফান্ডের খরচ দিয়ে সে রিড করতে? এখন সে এন্টাইটেল না, জাস্ট সেইং এক্সাম্পল, আমি তাকে ফাইন করলাম, আবার সে কোর্টে চলে যাচ্ছে। সো ইটস এ ভিশাস সাইকেল। আমাকে আলটিমেটলি এই জায়গাটা অ্যাড্রেস করতে হবে টু মেক শিওর দ্যাট ইজি অ্যাক্সেস না পায় টু রিট। এই জন্য স্পেশাল বেঞ্চ আমরা চিন্তা করছি এখন। বুঝতে পেরেছি। আরেকটা বিষয় হচ্ছে জনাব মাসুদ খান, আমাদের এখানে যেটা হচ্ছে সারা পৃথিবীতে যে কে কত ধনী সেটা নির্ধারিত হয় কিন্তু পুঁজিবাজার দিয়ে, সেটা ইলন মাস্ক বলেন যে বলেন, এবং সেটা কিন্তু, এবং আমরা যে বড় বড় জায়ান্ট কোম্পানি যেটা অর্থনীতির সমৃদ্ধির যে অগ্রযাত্রা, সেটা ক্যাপিটাল মার্কেটই একটা ভাইটাল রোল প্লে করেছে। কিন্তু আমরা যদি এখানে মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও দেখি, এবং আমাদের বিভিন্ন বিগত সরকার এবং বিভিন্ন সময়ে যে আসলে ক্যাপিটাল মার্কেটের প্রতি যে আসলে যে কনসেন্ট্রেশন দেওয়া দরকার, সেটা কি আসলে সোফার দেওয়া হয়েছে? অনেকটা দেওয়া হয়নি বলে তো আজকে আমাদের ক্যাপিটাল মার্কেটের যে সিচুয়েশনটা ছিল ওটা হয়েছে। বাট আমি এখন মনে করি দ্যাট সিচুয়েশনটা টার্ন অলরেডি করে ফেলেছে, আগামীতে আরও ত্বরান্বিত হবে, বিকজ অনেকগুলো মেজার্স আমরা নিচ্ছি, লাইক T+1টা কার্যকর করবই আমি। উইদিন হাউ মেনি ডেজ? এটা তো অলরেডি বাংলাদেশ ব্যাংকে চলে গেছে কিন্তু প্রস্তাবনাটা। হ্যাঁ, ওরা যদি কারণ ইস্যু ইজ এ সেটেলমেন্ট, আরটিজিএসটা আর কি। সো আরটিজিএস যদি টাইম মতো হয়ে যায়, ফর এক্সাম্পল ফলেন ডেতে আর কি আপনার বাংলাদেশ ব্যাংকের যে প্রস্তাবনা গেছে, কালকেও ডিএসসির সাথে আমি মিটিং করেছি কিন্তু এটা নিয়ে, যে একটা কাজ করেন, কারণ অনেক সময় যেটা হয়, ধরেন 10টা যেহেতু তারা ট্রেডিং শুরু করে আর কি আপনার, ট্রেডিং ক্লোজ করার পর 3টার সময় আলটিমেটলি গিয়ে টাইমটা শর্ট হয়ে যাচ্ছে। ক্যান ইউ থিঙ্ক টু স্টার্ট দ্য ট্রেডিং আর্লিয়ার ফর এক্সাম্পল? তো ওরা বললো স্যার পিএসআই করতে হয়, তো আমরা ঠিক আছে, যারা পিএসআইতে কাজ করতে হয় একটু আগে আসুক, ইউ হ্যাভ এ শিডিউল টাইম। তো এটা আমরা আশাবাদী যে T+1টা শুরু হয়ে যাবে। আরেকটা যেটা আমরা এখন কাজ করছি ডিএসসি ব্রোকার্সের সাথে ডিবিএ যারা প্রস্তাবনা দিয়েছে, স্ক্রিপ্ট নেটিং, ভালো ভালো শেয়ারের স্ক্রিপ্ট নেটিং নিয়ে আমরা চিন্তা করছি, যে ভালো ভালো শেয়ারের স্ক্রিপ্ট নেটিং আমরা রিস্ক ম্যানেজমেন্টে কি এনশিওর করা না? এই জন্য বললাম তো, আমি পরের পার্টটা আমি শুনিনি, কিন্তু আমি সবগুলো শেয়ার অ্যালাউ করবো না, যেগুলো ডিএসসি 30-তে আছে আমি ওগুলোকে স্ক্রিপ্ট নেটিং অ্যালাউ করবো। মোটামুটি কমপ্লায়েন্ট এবং রাইট লিকুইডিটি আছে যে সমস্ত কোম্পানিতে, সেটা বুঝতে পেরেছি। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমরা তো অন্যের জবাবদিহিতার কথা বলছি এতক্ষণ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে আসলে জবাবদিহিতা, শুধু চেয়ারম্যানের জবাবদিহিতা নয়, আমি বলছি ওভার অ্যাজ এ হোল কমিশন, যে এইটা মানে এইসব প্রতিষ্ঠান সম্পর্কে অনেক মানুষের একটা নেতিবাচক ধারণা ছিল, সেইটা আসলে আপনারা কিভাবে এনশিওর করবেন জবাবদিহিতাটা, আপনি সেটা যদি একটু বলতেন। এটা হয়তো আপনি কিছুটা, আমার যখন প্রথম প্রেস কনফারেন্স করেছিলাম, আমি যেটা বারবার একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে জবাবদিহিতা আসবে কখন? জবাবদিহিতা আসবে যখন আই হ্যাভ গট টু আনসার ফর মাই অ্যাকশনস, রাইট? সো আমাদের যখন প্ল্যান যেটা করেছিলাম, যেটা আমি কিছুটা বলেছিলাম আপনাদেরকে, যে আমি অলমোস্ট এভরি মান্থ একটা প্রেস কনফারেন্স করতে চাই, এবং শীঘ্রই কিন্তু নেক্সট প্রেস কনফারেন্সটা হতে যাচ্ছে, আনুমানিক 15 তারিখের দিকে
আর আমাদের কিন্তু এটা কিন্তু রেগুলার করবো কিন্তু চলমান থাকবে এভরি ইয়ার এভরি মান্থ কিন্তু আমরা করবো একটা টু মেক শিওর আই গো টু দ্য পাবলিক অ্যান্ড টু দ্য প্রেস হোয়াট এম আই ডুইং অ্যান্ড সে হোয়াট আই হ্যাভ ডান হোয়াট আর মাই প্ল্যান্স কিন্তু আপনারা আমাকে মূল্যায়ন করবেন তখন এটা হতে যাচ্ছে কিন্তু এছাড়া তো এর থেকে ভালো কোনো আমাদের কিন্তু উপায় নাই কিন্তু আসলে আর একটা হচ্ছে সমন্বয়হীন রেগুলেটরি বডির ক্ষেত্রে যে মানে পুঁজি বাজার মানেই তো হচ্ছে ক্যাপিটাল মার্কেট এবং এটা রেগুলেটর হচ্ছে যে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। ফলে অন্য রেগুলেটর যেই হোক তারা কোনো না কোনোভাবে তাদের কোম্পানিগুলো এখানে লিস্টেড আপনার। ফলে অন্যান্য রেগুলেটরি বডির যে কোনো সিদ্ধান্ত কিন্তু লিস্টেড কোম্পানিকে আপনার মার্কেট প্রাইসকে অ্যাফেক্টেড করে এবং পুঁজি যোগান বিষয়টা। তো অন্যান্য রেগুলেটরি বিষয় যাতে এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে যাতে সমন্বয় সাধন করে সিদ্ধান্তটা নেয়, এরকম একটা কিন্তু প্রজ্ঞাপনও জারি হয়েছিল বিগত সময়ে। তারপরেও আমরা দেখি যে বিভিন্ন সময়ে সেটা বাংলাদেশ ব্যাংক বলেন, এনবিআর বলেন, ক্যাপিটাল মার্কেটকে অ্যাফেক্ট করে সেই রকম সিদ্ধান্ত এই এসএসসির সঙ্গে আসলে পরামর্শ করে নেওয়া হয় না। এই সমন্বয়হীনতাটা আসলে আপনারা কিভাবে ওভারকাম করবেন আপনি মনে হয়? ফাইন্যান্সের ছাত্র তো আমরা একটা কথা বলি, সাবস্টেন্স ওভার লিগ্যাল ফর্ম। লিগ্যাল ফর্মটা এখন হয়ে গেছে যে সমন্বয় করতে হবে, সাবস্টেন্সটা নাই। তো আমি যেটা এখন করব অলরেডি কিন্তু শুরু করে দিয়েছি, সেটা হচ্ছে গভর্নরের সাথে ডায়লগ কিন্তু আমার এখন হয় কিন্তু। নতুন এনবিআর চেয়ারম্যান এসছেন, আই উইল পে হিম এ ভিজিট অলসো। ভিজিট দিয়ে বলবো যে এনবিআর চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংক গভর্নর, ওনাদেরকে আমি অ্যালাইন করে বলবো যে এখন থেকে যে আমাদের সমন্বয় যেটা আছে এটাকে কার্যকর করতে হবে। আপনি যে কথাটা যথার্থই বলেছেন যে আলটিমেটলি ক্যাপিটাল মার্কেট যদি থ্রাইভ করতে হয়, দ্য আদার বডিজ দে হ্যাভ টু লেন্ড ফুল সাপোর্ট, বিকজ ট্যাক্স ইস্যু হতে পারে, বাংলাদেশ ব্যাংকের আদার ইস্যুস আছে কিন্তু এবং জড়িত, অঙ্গাঙ্গিকভাবে জড়িত। কাজেই অ্যাবসোলুটলি ইউ অ্যাবসোলুটলি কারেক্ট। আমি কিন্তু অলরেডি পদক্ষেপ শুরু করে দিয়েছি এবং আপনারা আগামীতে দেখবেন যে এটা কিন্তু আরও অনেক কার্যকর হবে। যে সমন্বয়টা বলছি এটা নট অন পেপার বাট ইন প্র্যাকটিস এটা হবে কিন্তু। ধারাবাহিকভাবে একটা রিপোর্ট করতাম, এখনো করি মাঝে মাঝে, সেটা হচ্ছে সরকারি কোম্পানি তালিকাভুক্তি। এটা মোর দেন 1 ডিকেড আমরা এটা লিখেছি, কিন্তু আলটিমেটলি দেখা যায় সরকারি মানে কোম্পানি বলতে কি যে সমস্ত কোম্পানি ভালো ক্যাশ ফ্লো আছে, প্রফিট আছে, আমি সেগুলোর কথা বলছি। কিন্তু আসলে কোনো উদ্যোগই আসলে বাস্তবায়িত হয়নি। সেটা সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান থেকে শুরু করে আবুল মাল আব্দুল মুহিত থেকে শুরু করে ধারাবাহিকভাবে অনেক আলোচনা হয়েছে, কিন্তু এখানে আমরা নিজে কাজ করতে গিয়ে অভিজ্ঞতা দেখেছি এটা আমলাতন্ত্রের জটিলতাটা এখানে একটা বড় সমস্যা আর কি। তো একটা কোম্পানি লিস্টেড হওয়ার কারণে একটা আপনার কোম্পানির একটা তো জবাবদিহিতা তো বাড়ে। সরকারি অনেক কোম্পানিতে ভিতরে হচ্ছে নন কমপ্লায়েন্স আছে। তো এই সরকারি কোম্পানিগুলোকে আসলে মার্কেটে নিয়ে আসার ব্যাপারে আসলে আপনার নতুন কমিশনের আসলে কি উদ্যোগ আছে বলে? প্রথম জিনিস হচ্ছে দেখেন, সরকারি কোম্পানি বলতে দুটো পার্ট আছে। একটা হচ্ছে যে ফুল একটা এসওই যেটা বলি, এসওই একটা বলে থাকি। আরেকটা হচ্ছে যে ধরেন একটা মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, ইউনিলিভার বা বিএটি আছে, ওদের সরকারি হোল্ডিং আছে। বিএটিতে ইউনিলিভারতে সরকারি হোল্ডিং আছে। সো আমি জানতাম যে আগে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে ইউনিলিভারকে স্টক মার্কেটে নিয়ে আসা হবে, কিন্তু পরে কিন্তু যেটা মেইন প্রতিবন্ধকতা এসছে এটা হচ্ছে ওই পার্ট থেকে যে ওরা কিন্তু অফলোড করতে চায় না। কারণ তারা নাকি বলছে যে এটা যদি অফলোড করে দিয়ে আমরা ডিভিডেন্ড পাবো না। কিন্তু ওনারা ভুলে যাচ্ছেন যে অফলোড করে যে টাকাটা পাবে ওটা ইনভেস্ট যদি করে ফিক্সড ইনকামে আরও বেশি টাকা তারা পাবে। সো এটার উদ্যোগ আমি নিতে যাচ্ছি কিন্তু। এবং ভালো দিক হচ্ছে যে মানে আমাদের একদম স্পেসিফিক যদি বলি ইউনিলিভারকে আপনি নিয়ে আসার জন্য আমি ওটাই বলছি, ইউনিলিভার ছাড়া উদ্যোগ নিচ্ছেন নেব। এছাড়া অলসো আমি যেটা মনে করি দ্যাট যে কোনো পিওর এসওই। সো আমার সুবিধাটা এখন যেটা হচ্ছে যে বর্তমানে যারা ধরেন আমাকে যারা সাপোর্ট দিচ্ছে আর কি, তার মধ্যে হচ্ছে আমাদের ক্যাপিটাল মার্কেট অ্যাডভাইজার তানভীর গনি সাহেব এবং আমাদের মাননীয় ফাইন্যান্স মিনিস্টার, ওনাকে তো অলরেডি দেখেছেন দ্যাট হি বিলিভস ইন ডিরেগুলেশন, এবং উনি এটা আই এম ভেরি শিওর হি উইল গিভ ফুল সাপোর্ট যে আমরা এখন যে প্রস্তাবনা নিব ইন টার্মস অফ মেকিং শিওর এসওইজ কামিং টু দ্য মার্কেট, মেকিং শিওর দ্যাট দে অফলোড, এটা কিন্তু ত্বরান্বিত অবশ্যই এখন হবে, আপনি দেখবেন এটা কিন্তু। সামগ্রিকভাবে আছে মাঝে বাজার নিয়ে আসলে যদি আপনি কিছু আশার বাণী শোনাতে, আমরা একটু শেষের দিকে এসেছি, একটু যদি আপনি বলতেন যে আসলে আমরা কোথায় আছি, কোথায় যাব এবং আগামী 1 বছরের মধ্যে আমরা আসলে কোথায় থাকতে পারি, এরকম একটা আপনি যদি একটা প্রেডিকশন আমি আপনার কাছ থেকে শুনে আমি শেষ করতে পারি। দেখেন, আপনি নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করেছেন যে আমরা জয়েন করার পরে যে কয়েকটা মেজার্স নিয়েছি এগুলো যুগান্তকারী কিন্তু, লাইক ফ্লোর প্রাইস সাথে সাথে এসে আমরা রিমুভ করেছি কিন্তু এটা বাজারে একটা প্রভাব অলরেডি পড়েছে কিন্তু। নাম্বার 2, যে বেক্সিমকোর যে জিজিআর ইস্যুটা ছিল, আপনারা চিন্তা করে দেখেন আজকে যদি আমরা এটাকে রিজলভ না করতাম, বিদেশে কিন্তু কখনোই কিন্তু বাংলাদেশ আগে লিস্টিং করতে পারতো না যদি ওরা ডিলিস্টেড হতো। কিন্তু আপনি দেখেন যে বাজার নজরদারি কিন্তু আগের থেকে অনেক বেড়ে গেছে কিন্তু।
আপনারা দেখেন যে ইন টার্মস অফ ডিরেগুলেশন আমরা যেসব মেজার্স নিচ্ছি এখন যে ইউ ডু ঢাকা এক্সচেঞ্জ ইউ ডু, এটা আমার জব না, তোমাকে করতে হবে। আই এম এম্পাওয়ারিং দ্য মাচ মোর কিন্তু আপনার। সো এটাতে যেটা সুবিধা হবে দ্যাট এটা ডাইরেক্ট একটা প্রভাব পড়বে বাজারের উপরে। প্লাস আমি আপনাকে যে কথাটা বললাম যে 3টা মেইন রুল যেগুলো আছে যেটা বাজারকে ত্বরান্বিত করবে, মিউচুয়াল ফান্ড রুল, আইপিও রুলস অ্যান্ড দি মার্জিন রুলস, এগুলো শীঘ্রই কিন্তু আমরা পরিবর্তন করব। সো আমি যেটা আপনাকে বলছি সেটা হচ্ছে যে বাজার ভালো হতেই হবে, বিকজ আমরা হচ্ছে যে এসছি ফ্রম দ্য প্রাইভেট সেক্টর। আমরা কিন্তু এখানে বসে থাকতে আসিনি, কিন্তু আমরা কিন্তু ডাইরেক্ট করছি যে তোমাকে এটা করতে হবে, কিন্তু আমরা ওয়েট করে আনাই, কিন্তু ওদের বলার আগেই কাজটা আমরা করে ফেলছি। কাজে আমি মনে করি যে আলটিমেটলি ইনশাআল্লাহ ফিউচারে কিন্তু স্টক মার্কেট ইজ রিয়েলি গোয়িং টু। একটা লাস্ট প্রশ্ন দিয়ে আমি শেষ করবো, সেটা হচ্ছে যে আপনি বললেন আমাদের বাজারের সব আরেকটা বড় সমস্যা হচ্ছে নেগেটিভ ইকুইটি, যেটা বাজারটাকে বারবার টেনে রাখে এবং সেটা অ্যাগ্রেসিভ হচ্ছে ডিসবার্সমেন্ট অফ হচ্ছে মার্জিন রোলের কারণে আজকে হয়েছে এটা যেটা। তো এটা কি আর টুডে টুমোরো রাইট, এটা কি, এটা তো কেটে ফেলা ছাড়া কোনো তো উপায় নেই, অন্য কোনো উপায় আছে কি? আছে আমি মনে করি, বিকজ ফার্স্ট অফ অল আপনাকে বুঝতে হবে যে এই নেগেটিভ ইকুইটি আসলো কেন। বিকজ ইন দি পাস্ট দ্য স্টক মার্কেট জাস্ট ক্র্যাশড। সেটা তো আবার 1:3 তো আমি দিয়েছি, যেখানে দিয়েছি যা দিয়েছি, বাট ক্র্যাশ করার পরে আলটিমেটলি নেগেটিভ ইকুইটি চলে গেছে। ওদেরও কিন্তু আলটিমেটলি যেটা রুল ছিল একটা, যে অনেকগুলো সিকিউরিটি ফার্মের আমাদের রুল আছে না, যে 75% নিচে পড়ে গেলে ইন দ্যাট কেস ইউ স্টপড। না না না, আরেকটা রুল আছে তো, যে একটা সিকিউরিটি ফার্ম যে অরিজিনাল পেড আপ ক্যাপিটাল যদি 75% নিচে লস করে যায়, ইন দ্যাট কেস ইউ স্টপড, তাই না? আমরা যেটা এখন করতে যাচ্ছি যে ওই নিয়মটা আমরা দেখবো আবার, যে 75%টা, বিকজ ওদেরকে ইউ গট টু গিভ আ স্কোপ টু কাম ব্যাক ইনটু বিজনেস আলটিমেটলি, এবং টাইমলাইন করে দেবো আমরা। সেই টাইমলাইন কিন্তু যেন মাসুদ খান বছরের পর বছরে কিন্তু এক্সটেনশন করা হচ্ছে। আগে এক্সটেনশন করে কোনো কাজ দেয়নি, বিকজ মার্কেট ওয়াজ ডাউন। নাও দ্যাট দ্য মার্কেট ইজ গোয়িং আপ, দে ক্যান মেক মানি অলসো অ্যান্ড দে ক্যান কাম ব্যাক। এবং যেটা আমি বলতে চাচ্ছি আপনাকে, এখন ডিএসসিকে আমরা বলবো ইউ হ্যাভ গট টু বি মোর সিরিয়াস ইন টার্মস অফ দ্য টাইম লাইন, বিকজ নাও দ্যাট দ্য মার্কেট ইজ গোয়িং আপ, তুমি যদি দেখো যে আলটিমেটলি এটা হচ্ছে না, ইন দ্যাট কেস ইউ গট টু টেক এ কাট, কোনো উপায় নেই কিন্তু আপনার টাইম লাইনটা করে দিতে হবে। কিন্তু বাট আমি আশাবাদী যে আলটিমেটলি এই যে মার্কেটটা ঘুরে দাঁড়াচ্ছে, এখানে কিন্তু অনেকে কিন্তু আবার ঘুরে দাঁড়াতে পারবে কিন্তু আপনার, দিস মাই আশা আর কি। ধন্যবাদ মাসুদ খান। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান জনাব মাসুদ খানের কথা। তিনি বলেছেন যে বাজার ভালো হতেই হবে এবং বাজার ভালো হতে হলে আসলে যে ফান্ডামেন্টাল চেঞ্জ দরকার সেই সব বিষয়ে বলেছেন এবং ইতিমধ্যে কিছু কিছু বিষয়ে তারা কাজ করেছেন, সেটা প্রতিফলিত হচ্ছে বলে আমরা ওনার মুখ থেকে শুনেছি। বাজার ভালো হবে সেই প্রত্যাশা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।